I had renal failure, I had liver failure, I had abnormal platelets. ডাক্তাররা তখন মানে মিডনাইটে দে cannot figure out what to do. ছোট ছেলের কাহিনীটা আমার জীবনটা পুরো আপসাইড ডাউন করে দিয়েছে. লিচু is an extreme micropreemie. He was born at 575 grams. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শো লাইফ র অ্যান্ড রিয়েল। আজকে আমাদের সাথে আছে গার্গী ভট্টাচার্যা। আজকে ওর কাছ থেকে জেনে নেব ওর জীবনের খুব স্পেশাল একটা গল্প, এটা ওর মা হয়ে ওঠার গল্প। চলুন তাহলে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই গার্গী। হ্যালো গার্গী, ওয়েলকাম টু মাই শো। কেমন আছিস? খুব ভালো, থ্যাংক ইউ শাইলা ফর হ্যাভিং মি হিয়ার। ইটস আ প্লেজার টু টক থ্রু এভরিথিং, ব্রিং মাই হার্ট আউট। সো আজকে তোর সাথে আমি কনভারসেশনটা একটু অন্যভাবে শুরু করব। সবার মোটামুটি নর্মালি আমরা স্টার্ট করি তাদের জার্নি কোথা থেকে শুরু হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, বাট আজকে তোর কাছ থেকে আমি জানতে চাইবো তোর মা হয়ে ওঠার গল্প, যেটা আমি কিছুটা জানি, বাট আজকে আমি আমার দর্শকদের জন্য অ্যান্ড আমার নিজের জন্য আমি একটু ডিটেলসে জানতে চাই। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি। অবভিয়াসলি দের ইজ এ বিগ জার্নি, আনলাইক মেনি। আর এই জার্নিটা খুব ডিস্টিংক্ট ইন মেনি ওয়েজ, তাই আমার শেয়ার করতে ভালো লাগবে যদি এটা কোনো মানুষ এখান থেকে কোনো রকম ইন্সপিরেশন পায় ফর দেয়ার হার্ড টাইমস রিলেটেড টু দিস টু মুভ অন। তো ডেফিনেটলি ইটস ওয়ার্থ। আচ্ছা গার্গী, তোর কাছ থেকে একটু শুনতে চাই তোর শুরুর দিনগুলোর কথা। অস্ট্রেলিয়ায় কি করে এলি, কার সাথে এলি, তারপর ফ্যামিলি প্ল্যানিং, তোর মা হয়ে ওঠার গল্প যদি একটু প্রথম থেকে বলিস। ডেফিনেটলি। আমার 2010-এ বিয়ে হয় ডিসেম্বরে, আর বিয়ের 4 মাস বাদে আমরা অস্ট্রেলিয়াতে প্রথম মেলবোর্নে আসি। আমার হাজব্যান্ড তখন একটা ইন্ডিয়ান এমএনসিতে কাজ করতো, ওদের থ্রুতেই আমরা বেসিক্যালি তখন মানে ওই 457 ছিল। আচ্ছা আচ্ছা, ওই ওয়ার্ক পারমিট ভিসাতে আমরা মেলবোর্নে আসি। আমরা 2 বছরের একটু বেশি ছিলাম মেলবোর্নে। 2014-এ আমরা সিডনি আসি। তোর বিয়ের পর মানে একদম পুরো সংসারটা শুরু হয় ওভারসিজে আর কি? মানে অল্প কিছুদিন ব্যাঙ্গালোরে ছিলাম, 4 মাস। তারপরে ব্যাঙ্গালোরে সেটআপ ছিল, বাট মেজরলি আমরা ওভারসিজই থাকতাম। আচ্ছা আচ্ছা। তো ওইভাবেই কাটছিল আর কি। তো 2014-এ আমরা যখন সিডনি মুভ করি তখন আমাদের পিআর আমরা করি। মানে সিডনিতে কেন মুভ করলি মেলবোর্নকে ছেড়ে? তখন চাকরির অপরচুনিটি যেখানে হয়েছে, আচ্ছা আচ্ছা, বেটার অপরচুনিটি ছিল। পরে তো অবভিয়াসলি তখন তো আর এমপ্লয়ি স্পন্সরড কিছু থাকে না, তখন ইউ হ্যাভ টু ফাইন্ড আ রোল। তো যেখানে পেয়েছে চাকরি, অবভিয়াসলি প্রেফারেন্স ওয়াজ মেলবোর্ন, কারণ সিডনি কি জানতাম না। হ্যাঁ হ্যাঁ। বাট এন্ড দেন উই মুভড অন আচ্ছা আচ্ছা সিডনি, এন্ড দ্যাটস হাউ ফ্রম 2014 উই স্টার্টেড লিভিং ইন সিডনি। আচ্ছা 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 আচ্ছা। তখন কি তুইও চাকরি করতি? না, তখন আমি চাকরি করতাম না। 457 তো এখানে চাকরি পাওয়া তখন খুবই হার্ড ছিল ব্যাক ইন দোজ ডেজ। পিআর হওয়ার পর অবভিয়াসলি আস্তে আস্তে মানে লুকিং ইনটু দ্য, বাট তার আগে আমি ইন্ডিয়াতে চাকরি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা মানে ওই এক্সপিরিয়েন্সটা দিয়ে তখন আস্তে আস্তে আবার অ্যাপ্লাই করা শুরু করি। তো 2014-এ যখন স্টার্ট করি আমরা সিডনিতে এসে, প্রথম দিকে আমরা আসার পরে অবভিয়াসলি একটু সেটেল হওয়া, পিআর হলে মার্কেট বোঝা, সবকিছু করা টরা। তো ইতিমধ্যে অবভিয়াসলি আমাদের তখন অলরেডি অলমোস্ট 3+ ইয়ার্স বিয়ে হয়ে গেছে, 4 ইয়ার্স হতে চলছে। তো আস্তে আস্তে তখন ভাবনা চিন্তা আসে যে ঠিক আছে, মানে এবার দুজন থেকে তিনজন, লাইক এভরি আদার কাপল, মানে বিয়ে করেছি, একটা কিছুটা সময় কাটিয়েছি, নাও উই শুড গেট ইনটু দ্য ফ্যামিলি প্ল্যানিং, অলসো কিপিং দ্যাট ইন মাইন্ড যে ইট মাইট টেক লং ফর সামওয়ান, ইট মাইট বি ভেরি জাস্ট হ্যাপেন ইন নেক্সট ডে। সো ইউ নেভার নো, মানে আমরাও জানতাম না যে কি হবে ফর আস। তো আমরা যখন প্ল্যানিং করা স্টার্ট করি, এখানে ইন্স্যুরেন্স ইত্যাদি এগুলো নিতে হয়, মানে ওই করি মানে শুরুর দিকটা আর কি, যে ঠিক আছে যে মানে ইন্স্যুরেন্স নিতে হয়, ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি। তো এসব করার মানে উইদিন আ মান্থ মানে আই ওয়াজ প্রেগন্যান্ট, পজিটিভ রেজাল্ট হয়। তো অবভিয়াসলি উই ওয়্যার ওভারজয়েড, ভেরি গুড নিউজ, এনিওয়ান এলস, এন্ড উই নেভার থট দ্যাট লাইফ উড বি দ্যাট ইজি। তো মানে the starting was very happy, but the ending wasn't. কি হয়েছিল? সো মানে আমি 28 weeks একটা stillborn বেবিকে জন্ম দিই, which was our first baby, and it wasn't easy at all to walk out from the hospital going through everything of delivery but just not holding a baby.
And it's your first baby. Doesn't matter first or second. It's it your doesn't baby. matter. It At the doesn't end of the matter. day, it's your child. It's your child. It is. And আজকে আমি যেভাবে বলতে পারছি 10 বছর আগে আমি সেভাবে বলতে পারতাম না। আমার মনে হয় সময়ের সাথে সাথে ক্ষতটা কমে কিন্তু ব্যথাটা থাকে। ব্যথাটা সারা জীবন থাকবে। আমার তারপরেও দুটো বাচ্চা এখন, আচ্ছা, বাট আচ্ছা। স্টিল আমার প্রথম সন্তান আমার কাছে আমার প্রথম সন্তানই। এবং মানে আমি যখন আগেও মানে আমার ছোট ছেলে হওয়ার আগেও যখন আমি সবসময় কথা বলতাম, সবসময় মানে আমি দুজনের নাম নিয়ে বলতাম। সো এটা অ্যাসোসিয়েটেড, আমার মনে হয় যে কোনো মা এটা ফিল করতে পারবে। কি হয়েছিল গার্গী, মানে কি হয়েছিল সেটা হওয়ার পর বুঝতে পেরেছিলাম কি হয়েছিল। সো সেই মানে একটা ওভারঅল আমার একটা প্লাসেন্টাল ইস্যু হয় যেটা ইজ ভেরি থ্রেটনিং ফর মাদার এন্ড চাইল্ড। তো প্রথমবার তো আমরা জানতাম না, আমরা বাট তো প্রাইভেট হেলথ কভার টভার সবই ছিল, কিন্তু আমরা কিছু পাইনি কারণ আমরা জাস্ট 1 মাসের মধ্যে হয়ে গেছিল। সো আমরা পাবলিক সিস্টেমের থ্রুতে গেছিলাম। আর সত্যি কথা বলতে আমার তখন 26-27 বছর বয়স, তো আমি কখনো ভাবিনি যে এত কম বয়সে একটা এরকম ইনসিডেন্ট হতে পারে কারোর সাথে, বা ফ্যামিলি হিস্ট্রিতে এরকম কিছু আছে, কিছুই ছিল না। সো ইট ওয়াজ আউট অফ সারপ্রাইজ। সো এই প্লাসেন্টাল ইস্যুটা মেইনলি যেটা খুবই স্কেয়ারিং হচ্ছে, মানে অ্যাজ বেবি গ্রোস প্লাসেন্টা স্টপস ওয়ার্কিং স্টেজ বাই স্টেজ। সো একটা কোনো স্টেজে, যেটা আমার ফার্স্ট প্রেগনেন্সিতে হয়েছিল, যেহেতু তখন আমরা এত ডাক্তার, এত আমাদের নলেজ ছিল না, সো যেটা মেন সমস্যা হয়েছিল যে আমরা বুঝতেই পারিনি যে দেয়ার ইজ অ্যান ইস্যু। তোর কি, সরি টু ইন্টারাপ্ট, তোর কি মনে হয় যে এখানেই একটা বড় গ্যাপ রয়ে গেছে পাবলিক অ্যান্ড প্রাইভেট লুক আফটার করার? প্রাইভেট হলে হয়তো মোর মনিটর হতো। মানে অনেস্ট কনফেশন হচ্ছে যে public system has a lot of good things for people when things are critical. পাবলিক সিস্টেম যদি আইডেন্টিফাই না করতে পারে, যেটা মেনলি এই জার্নিতে হয়, যে মেনলি যদি তুমি পাবলিক সিস্টেম দিয়ে যাও তোমাকে ডাক্তার চট করে দেখবে না আনলেস ইউ হ্যাভ আ কমপ্লিকেশন। আমার যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি, সো ইজিলি কনসিভড, নো ড্রামা, নাথিং, এমন কোনো সিমটম নেই যে যেটার জন্য আমি ওয়ার্নিং সিক হচ্ছি বা কিছু হচ্ছে, আই মিন লাইক বমি হওয়া, these are normal symptoms. These are not considered as something challenging. তো সেই কারণে আমি পাবলিক সিস্টেমে গেছি, বাট অবভিয়াসলি তারপরে আমি প্রাইভেট সিস্টেমস দিয়ে গেছি। আচ্ছা। So and মানে when I walk through the journey with you more, you will understand. So public system has a lot of benefit when they know you are a critical patient. পাবলিকে যখন স্ক্যানিং গুলো হচ্ছিল 28 উইকে, আমার মনে হয় তখন একটু ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় স্ক্যানিং এর, তো ওরা কিছুই ডিটেক্ট করতে পারলো না। সো 20 উইকস এর পরে পাবলিক সিস্টেমে স্ক্যান হয় গিয়ে 28 এ। সো 20 উইকসে যদি কিছু মেজর তোমার কোনো ডিফেক্ট বা কিছু ধরা না পড়ে, সো ইট ইজ অ্যাজিউম দ্যাট ইউর প্রেগনেন্সি ইজ মুভিং স্মুথ অ্যান্ড কুইক। যদি তুমি মিডওয়াইফ থ্রু দিয়ে যাও, যেটা আমি যেতাম, ওরা ফান্ডাস দেখে আর এই দেখে। আমাদের বলা হয়েছিল যে বেবি ইজ স্মল ইন সাইজ, আচ্ছা, বাট অ্যাসোসিয়েটেড যে কতটা বিগ প্রবলেম সেইটা কিন্তু আমরা জানতাম, এক্সপ্লেইন করেনি বা ওরাও হয়তো বুঝতে পারেনি। অ্যান্ড as a result, obviously যখন সবকিছু হয়ে গেছে, then investigation happened with placenta and everything, then we obviously came to know everything. I mean autopsy হয়েছে বাচ্চার, and 6 weeks wait হয় তার জন্য। সেই 6 weeks আমি রোজ প্রার্থনা করতাম যে আমি যেন শুনতে পাই যে something was wrong with the baby, but unfortunately nothing came back wrong, which was very positive in a way যে your next pregnancies will not have any genetic challenge, but at the same time it is not comforting for that mother who has just lost a baby. So it is what it is, we had to deal with it. তো তারপরে থেকে মানে পাথটা খুব আস্তে আস্তে রাফ হতে শুরু করে, এবং আমার সেকেন্ড বাচ্চা ম্যাঙ্গো এখন 6 বছর বয়স, ওর সময় মানে প্রেগনেন্সি, মানে falling pregnant wasn't very easy, but not very hard. But the challenge was after that. So the challenge was যেহেতু আমার এরকম একটা হিস্ট্রি অলরেডি আছে, নিউ সাউথ ওয়েলস পুরো হেলথে আছে, সো আমার প্রাইভেট ডাক্তারই আমাকে খুব মনিটরিং এর মধ্যে রেখেছিল, এবং আমাকে ম্যাসিভ থিনার্সে রাখা হয়েছিল, ইনক্লুডিং ইনজেকশনস, অ্যাজ ইউ নো এখানে মানে ম্যাসিভ থিনার ইনজেকশনস এবং ওরাল থিনার্স, মানে যেগুলো আমরা অ্যাসপিরিন ইয়ে করি।
সো এই প্রবলেমটার অ্যাকচুয়ালি আর কোনো ওয়ে নেই, আর কোনো সলিউশন নেই। So, এটার একটারই ওয়ে যে প্লাসেন্টা ফর্মেশনের আগে যত ইচ্ছা থিনার দিয়ে দিই যাতে ব্লাড ফ্লোটা বেশি রাখা যায়, সো দ্যাট প্লাসেন্টা যখন কম্পোজড হয় ওই সময়টা যাতে ব্লাড ফ্লোটা খুব ভালো থাকলে এই প্রবলেমগুলো মিনিমাইজড হতে পারে, করার চান্সেস আছে। বাট দেয়ার ইজ নো গ্যারান্টি হবে, আর তার প্রুফ হচ্ছে আমি নিজে। সো ম্যাঙ্গোর সময় অবভিয়াসলি ইট ওয়াজ হার্ড, but then and it was very fearful because আমার have আগের lost one আউটকামটা was not positive at all. so আমি খুব মানে আমি কাউকে জানাতে চাইতাম না, আমি কারোর সাথে শেয়ার করতে চাইতাম না। অ্যাজ ইউ নো, তোরা জানিস যে খুব ক্লোজ বন্ধু বান্ধবরাই তখন জানতো যে তুই প্রেগন্যান্ট। আমি কোনো এখানে যেটা হয় সিডনিতে, মানে সবাই খুশি হয়ে সবাই বেবি শাওয়ার করে, অর্গানাইজ করে, বেবি শাওয়ার সেলিব্রেট করে তোর এই জার্নিটাকে। স্পেশালি আমার জন্য অনেকে করতে চেয়েছিল, যেহেতু আমার আগের ট্রমা, একটা ক্ষত আছে, যাতে আমি ওটাকে ওভারকাম করতে পারি, ইনক্লুডিং মানে অনেক বয়স্ক লোকেরা যাদেরকে আমরা আন্টি বা কাকিমা বলি এখানে। বাট আই ওয়াজ ভেরি ক্লিয়ার ইউ ডিডন্ট ওয়ান্ট করতে চাই না। আমার জাস্ট একটা ক্লোজ ফ্রেন্ড সার্কেল একটা করেছিল, যেটা মানে দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, সো আমি জাস্ট ওই একটাই অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা আচ্ছা। বাট ফেট হ্যাড ডিফারেন্ট প্ল্যানস। তো আমার বড় ছেলে ম্যাঙ্গো প্রিম্যাচুরলি জন্মায় বিকজ অফ দ্য সেম ইস্যু। সো কত উইক অবধি? আগের জন্য 28 উইকস, মানে ওর ইস্যুটা ঠিক এক্স্যাক্ট কোন উইকে হয়েছিল সেটা তো ওইভাবে ক্যালকুলেট করা যায়নি, কিন্তু ম্যাঙ্গোর সময় যেহেতু আমাদের একটা প্রলংড হিস্ট্রি ছিল, ডাক্তারের আন্ডার সার্ভিলেন্স ছিলাম, তো ম্যাঙ্গোর সময় মোটামুটি প্রবলেমটা 28 উইকসেই ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, আর্লি ধরা পড়ে যায়। খুব আর্লি নয়, 28 উইকস ইজ বেটার দ্যান ভেরি আর্লি ডিটেকশন, বিকজ যত লেটে ডিটেক্ট হবে তত বাচ্চা এগিয়ে গেল, তুই টাইমটা পেরিয়ে ফেলতে পারবি। তো 28 উইকসের ডিটেকশনের পরে অবভিয়াসলি আই ওয়াজ প্যারানয়েড। আমি মানে আমার তো তখনই সব শেষ হয়ে গেছে, বিকজ যে একবার ওই জার্নিটা ওই পাথটা দিয়ে হেঁটেছে তার জন্য সবসময় মনে হবে যে লাইফ ইজ ফিনিশিং নাও, আবার যদি আমি লুজ করি কিছু। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমার জন্য এবং আমার হাজবেন্ড শিলাদিত্যর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে আমার বাচ্চা যাতে বেঁচে থাকে, মোর দ্যান এনিথিং অ্যান্ড এভরিথিং। পরে প্রিম্যাচুরিটির অ্যাসোসিয়েটেড কোনো ইস্যুস ওইগুলো সেকেন্ডারি ছিল আমাদের কাছে, প্রাইমারি ছিল হিজ সার্ভাইভাল। তো আমি 3 উইকস মনিটরিংয়ে ছিলাম পুরোপুরি হসপিটালে। আচ্ছা আচ্ছা। তারপরে 31 উইকসে ওর জন্ম হয়, কিন্তু এইখানেই পাবলিক সিস্টেমের কথাতে আমি আসবো। আমি প্রাইভেট পেশেন্ট ছিলাম, কিন্তু এখানে 33 উইকসের আগে কোনো প্রাইভেটে ডেলিভারি করতে পারে না, ওদের ফ্যাসিলিটি লজিস্টিক্স নেই টু সাপোর্ট। তো আমি অ্যাজ আ বিং আ প্রাইভেট পেশেন্ট আই ওয়াজ ট্রান্সফার টু ওয়েস্টমিড পাবলিক অ্যাজ প্রাইভেট পেশেন্ট, এবং আমি ওখানে ফিটো ম্যাটার্নাল মেডিসিনের তখন যিনি হেড ছিলেন উনি আমার ডেলিভারি করেন। আচ্ছা আচ্ছা। অ্যাজ আ প্রাইভেট পেশেন্ট আমি ওনার আন্ডারে যাই। যবে আমি ট্রান্সফার্ড হয়েছিলাম ওয়েস্টমিড পাবলিকে, তার 2 দিনের মধ্যেই ম্যাঙ্গো হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওইখানে খুব বেশি দিন আমার থাকতে হয়নি। হ্যাঁ, বাট ডেলিভারি ওয়াজ মানে ইন আ ভেরি এবল হ্যান্ডস। তো ও ছোট হলেও ওর তারপরের ওয়াক জার্নিটা আমি এত বছর ভাবতাম যে খুব মানে প্যাথেটিক। 49 ডেজ ও ছিল টোটাল হসপিটালে, নিকিউট এন্ড স্পেশাল কেয়ারে। কিন্তু আমার মতামতটা সম্পূর্ণ পরিবর্তন হয় যখন আমার ছোট ছেলে জন্মায়, বিকজ হিজ জার্নি ইজ ওয়ে টু ডিফারেন্ট দ্যান ম্যাঙ্গো। এত কিছুর পরও বাবা আবার প্ল্যান করলেই থার্ড জনের। আচ্ছা, প্রাউড অফ ইউ। আর কি আচ্ছা বল। ন্যাড়া আসলে বেলতলায় একবারই যায়, তো আমি একবার গিয়ে যেহেতু একদম শূন্য হাতে ছিলাম তাই দ্বিতীয়বার গিয়েছিলাম, আর তৃতীয়বারটা আমাকে মনে হয় ভগবান লিখে রেখেছিল যে মানে এর বৈতরণীটা তুমি ছাড়া পার হবে না। সো ডেফিনেটলি আ ভেরি সারপ্রাইজ টু এভরি ওয়ান অফ আস, ইনক্লুডিং ইউ, ইনক্লুডিং অল ফ্রেন্ডস ইন সিডনি, বিকজ আমি যে জার্নিটা দিয়ে ম্যাঙ্গোকে এবং তার আগে হেঁটেছি, সেই জার্নিটা হাঁটার পরে আমার মনে হয় না খুব কম মায়েরই ওই সাহসটা থাকবে যে আবার আমি গো থ্রু করতে চাই, স্পেশালি when you know that you have a condition which can happen again, more severe, less severe, you don't know, but there is always a high chance of it happening again. It can come back. সো আমার ছোট ছেলের নাম লিচু। আচ্ছা আচ্ছা। সো ছোট ছেলের জন্ম হয় গত বছর 20th সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা। ছোট ছেলের কাহিনীটা আমার জীবনটা পুরো আপসাইড ডাউন করে দিয়েছে, এবং আমাদের সবার, মানে কারণ প্রিম্যাচুরিটি ইজ something that I already knew, but I didn't knew what more it can add to that
word of prematurity, which my younger son has shown. আচ্ছা আচ্ছা So he was born extreme preemie. ও ওর হওয়ার কথা ছিল ক্রিসমাসের সময়, আচ্ছা, ও আচ্ছা। হয়েছে 20 সেপ্টেম্বর, so you can see he's under the second, he's within that second trimester time. so is that the same reason happened? Yes, very same But reason. this time is very early. Very early detection was almost there in 20 weeks of scan, যে সাইজ, কারণ এই বাচ্চাদের মেইন যেটা বোঝা যায় যে স্ক্যানিং এ বুঝতে পারা যায় যে দে আর মেজারিং স্মলার দ্যান দেয়ার জেস্টেশন। আচ্ছা আচ্ছা ওটা একটা So, সিগন্যাল আর কি। ওটা সবচেয়ে বড় সিগন্যাল। তারপরে অবভিয়াসলি জেনেটিক হিস্ট্রি, আমার যেহেতু এনআইপিটি এসব টেস্ট হয়েছে, সেখানে জেনেটিক যদি সব তোর নেগেটিভস আসে, যে বাচ্চার জেনেটিক কোনো ইস্যুস নেই, তাহলে কেন স্মল, কেন স্মল হচ্ছে, কেন গ্রো করছে তো না? গ্রো করছে না। এবং তারপরে জাস্ট ওর সাইজ দিয়ে না, বিকজ দে চেক প্লাসেন্টাল যে কর্ডের ব্লাড ফ্লো অ্যান্ড ইয়োর এন্টার প্লাসেন্টাল কিছু স্টাডিজ আছে যেগুলো ওরা স্ক্যানে দেয় সেপারেটলি, তো তাতে ডিটেক্টেড হয় যে ওহো ইট ইজ দ্য সেম প্রসেস। সেম ওর রাস্তায় আবার দ্য প্রবলেম ইজ যে ওর প্রবলেমটাই ধরা পড়েছে অ্যারাউন্ড 20 উইকস, ভেরি আর্লি। সো তখন তো অনেকটাই আর্লি, অনেকটাই এবং তার থেকে কতটা যাবে, 20 উইকসে হি ওয়াজন্ট সিগনিফিকেন্টলি স্মল, বাট হি ওয়াজ মানে জেস্টেশনে জাস্ট কাট অফ লাইনে যাচ্ছিল। তো তারপরে অবভিয়াসলি মনিটরিং এভরিথিং যেরকম চলতে থাকে, এবং তারপরে অ্যারাউন্ড মানে 25 উইকস আমাকে মোটামুটি এডমিশন করিয়ে দিয়েছিল, কারণ আস্তে আস্তে ওই ব্লাড ফ্লো গুলো রিভার্সাল আর ওইগুলো হতে সমস্ত সিমটম গুলো স্টার্ট হচ্ছিল, এবং মানে বেবি ইজ নট গেনিং ওয়েট ইররেসপেক্টিভ অফ অল দ্য নিউট্রিশন এন্ড এভরিথিং অ্যাজ হি ইজ মেন্ট টু। তো প্রবলেমটা ওয়াজ ভেরি কনফার্মড। আর তখন আমি ফিটোমেটার্নাল মেডিসিন পুরো টিমের আন্ডারে চলে গেছি, যেখানে আর যেহেতু আমার নিজস্ব একটা নলেজ রয়েছে, আমি যেহেতু নিজে জানি যে আমার হিস্ট্রি, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং এন্ড আই এম ভেরি অ্যাওয়্যার দেন মেনি আদার মাদার্স বিকজ আই ওয়ার্ক দিস জার্নি বিফোর। তো আমার তখন আমি নিজেও বুঝতে পারছি যে কি হচ্ছে। তো অবভিয়াসলি লিচুর ক্ষেত্রে I was fearful, I was scared, but I was not paranoid, because mango has shown me a different picture than my first pregnancy. At the same time, আমি অনেক বেশি রেজিলিয়েন্টও হয়েছি ম্যাঙ্গোর জার্নিটা হাঁটার পরে। সো ইনিশিয়ালি আই ওয়াজ নট প্যারানয়েড, যে ঠিক আছে থিংস আর গোয়িং ওকে, দেখা যাক কতদিন টানতে পারে। বাট ওয়েন হি অ্যারাইভড so early, so 25 weeks 27 উইকসেও হয়েছে, আচ্ছা 2 উইকস মতো ছিলাম হসপিটালে আচ্ছা। পুরোপুরি মনিটরিং এ। 27 উইকসের হওয়াটা ওয়াজ নট ডিউ টু প্লেসেন্টা, সো হওয়াটা ওয়াজ ডিউ টু আ ভেরি রেয়ার সিনড্রোম কল্ড হেল্প সিনড্রোম ইন প্রিএক্লাম্পসিয়া, which is like attacking your organs. So that night of 19th, I had multiple failures. So I had a massive high blood pressure, which is like 190 without any or reason, it's 140. just happened. I had renal failure, I had liver failure, I had abnormal platelets. So ডাক্তাররা তখন মানে মিডনাইটে they cannot figure out what to do. And what went wrong suddenly? কারণ ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে ব্লাড প্রেশার নামাতে পারছে না, সো ওরা সব টেস্ট করে দেখছে, তখন এগুলো একটা একটা করে ফেলিওর হচ্ছে। অন টপ অফ দ্যাট ওরা তখন আমাদেরকে বলে যে যখন মোটামুটি রাত 2টো বাজে যে আমাদের এখন ডেলিভারি করতে হবে। Oh no. তো আমাদেরকে সব মানে তখন আমরা দেখলাম পাবলিক সিস্টেম কি আর কি, মানে 40টা লোক রেডি, মানে কনসিস্ট অফ নার্স, ডক্টর্স, স্পেশালিস্ট, নিওনেটোলজিস্ট, পিডিয়াট্রিশিয়ান, emergency Group of surgery, all মানে everyone is ready within that 40 minutes. IV fluids, মানে ড্রিপ, ম্যাগনেসিয়াম, মানে যা যা মানে করছে দরকার। হ্যাঁ সো ওইখানে ঢোকানোর আগে আমরা আরেকটা সারপ্রাইজ পেলাম যে মোস্ট লাইকলি ইউট্রাস ইজ এফেক্টেড এন্ড উই হ্যাভ টু ডু আ হিস্টেরেক্টমি উইথ ডেলিভারি or they will take the uterus out. তো obviously it was a hard decision, just not physically but mentally also, because already you're going through so much. On top of that, this is another something one. and this is again a very big surgery of women's body. So but যেটা হওয়ার যেটা করতে হবে তো করতেই হবে। সো ওয়ান থিং এই জার্নিতে যেটা আমি রিয়েলাইজ করেছি, এবং যেটা মানে ওই মুহূর্তেও যখন এরকম ঘটছে তখন যে কোনো মানুষ ভেঙে পড়ে, এবং আমার ভেঙে পড়াটাও খুব স্বাভাবিক, কারণ আমি একজন মা এবং আমার একটা 6 বছরের ছেলে বাড়িতে ঘুমোচ্ছে তখন। সো কিন্তু আমি ভেঙে পড়িনি। তো আমি সবসময় এখন এই জিনিসটা যত দিন যাই রিয়েলাইজ করি যে মানে আমি যবে থেকে আমার লিচুর এই ঘটনাটা ঘটে মোটামুটি আমি প্রেয়ার, ভগবান ডাকা এগুলো সব বন্ধ করে দিয়েছিলাম, বিকজ আমার মনে হয়েছিল যে দেখার হলে তো এমনি দেখতো, যখন দেখেনি আর আমি ডাকলাম কি ডাকলাম না, হাউ ডাজ ইট ম্যাটার। আমি ডাকিনি,
কিন্তু আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অ্যাক্রস দ্য গ্লোব প্রচুর লোক প্রেয়ার করেছে, তাদের প্রেয়ারের আনসারই হচ্ছে লিচু। তো বাট ওই মুহূর্তে আমি ভেঙে পড়িনি, সেটা আমি এখন বুঝি যে ওই শক্তিটা হয়তো আমাকে তখন দিয়েছিল। সো আমি তখনও লিটারালি ওদেরকে বলছি যে যাই করে না, আমার ছেলে যদি না বাঁচে আমি কিন্তু তোমাদের কাউকে স্পেয়ার করবো না। So it's all about your মানে kid. আমি মরে যাচ্ছি ওটা সেকেন্ডারি, আমি আমার বাঁচবো বাচ্চা কিনা ঠিক- সেটাই ঠিক নেই, কিন্তু ওকে বাঁচাতে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং। ওখানে আমি লোককে শাসাচ্ছি যে যদি মরে যায় তোমাদের কাউকে কিন্তু আমি স্পেয়ার করবো না। সো যাই হোক, তারপরে অবভিয়াসলি দ্যাট নাইট আই হ্যাড আ ম্যাসিভ সিজারিয়ান উইথ এক্সট্রা কাট বিকজ অফ দ্য হিস্ট্রেক্টমি টু হ্যাপেন। সো উই ওয়ার প্রিপেয়ার্ড, আমার হাজব্যান্ডও বন্ড যেটা সই করতে হয় করে দিল। অ্যান্ড আফটার লিচু ওয়াজ টেকেন আউট, দেন দে সেড নো, উই ক্যান কিপ দ্য ইউট্রাস ব্যাক। Okay. তো যাই হোক, তারপরে অ্যাজ মানে লিচু অ্যারাইভড, দেন অবভিয়াসলি another different game পরের জার্নিটা আবার শুরু। altogether, and we didn't know what that journey can be. We know premature babies take time, closer to their expected due date, or little bit, maybe few weeks up and down, they come home. But it wasn't that. So Lichu is an extreme micropreemie. He was born at 575 grams. Although he was 27 weeks, but weight was very Weight was less. more of like a 23, 24 weeks, because that's when he almost stopped like Growing. So our size was very challenging than the gestation. So immediately okay, তো immediate ventilation দিতে NICU and হয়েছে, ventilation, হ্যাঁ। মানে ওখানে নিওনাটালের টিম রেডি ছিল সবকিছু নিয়ে। সো ওকে নিয়ে চলে যায়। আর আমার মানে হাই চান্স অফ সিজার অ্যান্ড সেপসিস এগুলো ছিল, তো আমাকে পুরো 36 আওয়ার্স মানে নড়তেও দেয়নি, আমাকে জাস্ট মানে আই ওয়াজ স্টিল Observation. মানে আমাকে হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে রেখেছিল, মানে উইথ আইসিইউ সেট আপ পুরো, মানে আই ওয়াজ নট ইভেন অ্যালাউড টু সিট আপ, যেটা এখানে একদমই হয় না, কারণ সবাইরই যাদের সিজারিয়ান হয়েছে আমি বলে just উঠে হেঁটে চলো, হাঁটাচলা করো। হাঁটাচলা করায়, বাট আই ওয়াজন্ট অ্যালাউড। তো আমি আমার নিজের ছেলেকে দেখতেও যেতে পারি। তো বাট হিজ গেম ওয়াজ ভেরি ডিফারেন্ট আচ্ছা আচ্ছা। বিকজ অত ছোট সাইজ অ্যান্ড অত ছোট বাচ্চা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ সার্ভাইভাল, বিকজ মেডিকেল সায়েন্স যতই এগোক দের ইজ অলওয়েজ আ হাই রিস্ক অফ লস Because of the weight, এটা একটা বিশাল। It's a combination of weight, gestation, it's a combination of the overall health. তো যে বাচ্চা obviously growth restricted হয়, তার চ্যালেঞ্জেস গুলো ইমিডিয়েট বোঝা যায় না, আস্তে ধীরে বোঝা যায়। তো that's how the journey started. So লিচু জন্মের পর obviously ভেন্টিলেশন সাপোর্টে ওকে নিয়ে যাওয়া হয়, এবং ভেরি ক্রিটিক্যাল চাইল্ড আমরা জানি অলরেডি। তো মোটামুটি যখন 10-11 দিন ওর বয়স, তখন আমরা জানতে পারি যে একটা গ্যাপ থাকে, ওটাকে পিডিএ বলে, সেটা ওর ন্যাচারালি ক্লোজ হচ্ছে না ইভেন উইথ মেডিকেশন। সো হি নিডস টু আন্ডারগো অ্যান ওপেন হার্ট সার্জারি। তো অবভিয়াসলি we were worried, we were scared, and we don't know what that means honestly, because আমার পাস্ট হিস্ট্রিতে এসব আমি ক্লিনিক্যালি কিছুই আই ডিডন্ট কাম অ্যাক্রস এনিথিং আমার বড় ছেলের সময়। তো যখন ওর ওপেন হার্ট হলো, ওকে যখন আমরা চিলড্রেন হসপিটালে নিয়ে গেলাম, তখন আমরা শুনলাম যে হি ইজ দ্য স্মলেস্ট বেবি ইন নিউ সাউথ ওয়েলস হ্যাভিং দ্য ওপেন হার্ট সার্জারি। হি ওয়াজ 650 গ্রামস যখন ওর ওপেন হার্ট সার্জারি হয়। এবং প্রতিটা পদক্ষেপে যেটা আমরা শুনতাম ওর ব্যাপারে, যে অ্যান্ড ডক্টরস ওয়ার ভেরি ক্লিয়ার, নট বিকজ they want to say something wrong to us, but because to prepare every parent who goes through such scenarios, is if he survives, if he is able to make it, if he lives, এই জিনিসগুলো মানে শুধু দুঃখ দেয় না, এই জিনিসগুলো তোমাকে সাথে সাথে ফিয়ারফুলও বানিয়ে দেয়, বিকজ ইউ ডোন্ট নো যে if he actually survives or not. তো এনিওয়েজ ওর ওপেন হার্ট হওয়ার মানে 24 ঘন্টার মধ্যে ওকে নিওনেটালে ফেরত পাঠানো হয়। হিজ ওপেন হার্ট হ্যাজ বিন সাকসেসফুল, হি হ্যাজ 2 ক্লিপস ফর ক্লোজিং দ্যাট গ্যাপ। তারপরে মানে দ্য কনসিকুয়েন্সেস অফ দিস সার্জারি অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রবলেম স্টার্টেড শোয়িং আপ। তো ক্রনিক লাংস, যে কারণে ও রেসপিরেটরি সাপোর্ট থেকে বেরোতেই পারছে না, এবং দ্যাট হ্যাজ কন্টিনিউড ফর উইকস অ্যান্ড উইকস। ওর যখন মানে যেটাকে জেস্টেশনালি টার্ম বেবি বলে, সেই ফেজটাতে মোটামুটি সব প্রিমি বেবিজরা মোর অর লেস বাই দ্যাট টাইম দে আর ভেরি স্টেবল টু গো হোম, কিন্তু ওর সেটা হয়নি।
এবং ওর হয়নি সেটা আমরা বুঝতেই পারতাম। প্রাইমারি রিজন ওয়াজ হিজ ওয়েট, নট হিজ জেস্টেশন। ওর চেয়ে ছোটো জেস্টেশনের বাচ্চা ওর চেয়ে বড় হয়েছিল। আর এই জার্নিটা হাঁটার সময় আমরা যেটা দেখেছি যে নিওনেটালে ওর থেকে অনেক স্টেবল কন্ডিশনে জন্মানো বাচ্চা, দে প্যারেন্টস লস্ট দেম। সো ইট ওয়াজন্ট ইজি, বিকজ তুমি জানো যে তোমার বাচ্চা তার চেয়েও কম্প্রোমাইজড, বাট স্টিল ইউ হ্যাভ টু ওয়াক দিস জার্নি উইথ আ স্মাইল, বিকজ যেদিন আমি ভেঙে পড়বো সেই দিন আমার গোটা সিস্টেমটা ভেঙে পড়বে। দ্যাট ইনক্লুডস মাই হাজব্যান্ড, মাই another child, everything around me. What I have gone through, I have walked with a smile, because আমার মনে হয়েছে যে দ্যাট ইজ দি অনলি থিং আই ক্যান মেক আ ডিফারেন্স। তো যাই হোক, তারপর লিচুর যখন ওপেন হার্ট হলো, ও এরকম মানে জেস্টেশন পেরিয়ে গেল টার্মের, বাট হি স্টিল অন সিগনিফিক্যান্ট রেসপিরেটরি সাপোর্ট অফ CPAP along with oxygen. তো অ্যারাউন্ড মিড অফ জানুয়ারি, যখন ওর 44 উইকস মতো বয়স জেস্টেশনালি, তখন আমাদেরকে নিওনেটাল জানালো যে ওকে এখানে রেখে আর কোনো লাভ হবে না, বিকজ নিওনেটাল পিরিয়ডটা 46 উইকসই হয়, ফার্স্ট 6 উইকস আফটার 40 উইকস। তো ওর এখানে আর কোনো কিছুই হবে না। নাও হি নিডস টু মুভ টু চিলড্রেন হসপিটাল, ওয়্যার হি উইল বি আন্ডার দ্য রেসপিরেটরি টিম অ্যান্ড দে উইল গাইড ইউ থ্রু। তো অ্যালং দ্য পাথওয়ে বিফোর মুভিং টু চিলড্রেন হসপিটাল উই অলসো গট টু নো যে ওর ইনগুইনাল হার্নিয়া আছে, যেটা প্রিম্যাচিওর বয়েজদের ভেরি ভেরি কমন। আমার বড় ছেলেরও ছিল, বাট বড় ছেলের একটা দিকে ছিল, ছোট ছেলের বাইল্যাটারাল। তো যাই হোক, তারপরে আমাদের মানে দ্যাট উই অলরেডি নিউ দ্যাটস অ্যান ইলেকটিভ সার্জারি। তো দ্যাট ওয়াজ অলরেডি ইন দ্য রাডার বিফোর হি ওয়াজ মুভ টু চিলড্রেন হসপিটাল। Once we were moved to children hospital, the game was very different, because neonatal যে সাপোর্ট, যে কেয়ার বাচ্চাদের জন্য, it's like at very top level. Even parents can't meet up to that level. That is their kind of how they look after, how they care for your baby. But once they move out of neonatal, it's not the same journey. It is very different. তো ফার্স্ট 2 উইকস মতো ওকে রেখেছিল নিওনেটালের ইকুইভ্যালেন্ট একটা গ্রেস ওয়ার্ড বলে একটা ওয়ার্ড আছে, যেটা বেসিক্যালি চিলড্রেন হসপিটালের নিওনেটাল। ওইখানে যেহেতু তখনও ও জেস্টেশনালি নিওনেট পিরিয়ড থেকে বেরোয়নি, তো 2 উইকসে ওর খুব একটা কিছু ডিফারেন্স হয়নি ওখানে। 2 উইকস বাদে ওকে PICU, যেটাকে বলে পিডিয়াট্রিক ICU, সেইখানে ওকে মুভ করে দেওয়া হয়, বিকজ হি নিডস দ্য ICU সাপোর্ট। সো হি ওয়াজ অন 24/7 উইথ রেসপিরেটরি সাপোর্ট, CPAP। আর দ্যাটস ভেরি পেনফুল টু ওয়াচ, বিকজ একটা বাচ্চার কী হচ্ছে, ওয়েন দে আর 6 উইকস 8 উইকস ওল্ড, their body's neurological brain development happens, but they can't do any activity because সারা দিন ওই হেলমেট পরানো বাচ্চাকে রয়েছে। So but we had to deal with all this. In between, যখন ও আরেকটু স্টেবল হলো, যখন ও few hours অফ সাপোর্ট থাকতে পারলো, তখন ICU বললো যে আমরা আর রাখবো না, বিকজ he can stay few hours without support. Now he needs to go to ward. চিলড্রেন হসপিটালের ওয়ার্ড ইজ অ্যানাদার ডিফারেন্ট পিকচার দেয়ার। তো ওখানে বেসিক্যালি এক্সপেকটেশন থাকে যে মোটামুটি বাবা মাই সব কিছু কেয়ার করবে, বিকজ দ্যাটস হাউ দ্য পাবলিক সিস্টেম ওয়ার্কস। কারণ ওয়েন দে মুভ টু ওয়ার্ড, দ্যাট মিনস দে আর লেস ক্রিটিক্যাল, হাউ এভার দে আর নট রেডি টু গো হোম। সো এত কিছু একটা বাচ্চার উপর দিয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাজ ওয়েল তোর উপর দিয়ে অ্যাজ আ মা হিসাবে, ইটস আ লট টু গো থ্রু গার্গী। It is as a family, just not me or just not him. It is about a total unit, like me, his dad, his elder brother. I had my mother-in-law here, so it's all of us. It's a combined thing, because লিচুর অসুস্থতা, লিচুর সিকনেস, এটা যেরকম ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমার আরেকটা বাচ্চা ছিল হু হ্যাজ বিন কম্প্রোমাইজিং অন এভরিথিং ফর দ্য 8-9 months that we have been busy and engaged. So Lichu's overall stay since birth in hospital is 210 days, and which is massive for any family to go through. Because all this while, our only focus was going to hospital, staying for long hours. There have been days and nights where I have stayed, like, let's say, 72 hours in hospital. I have another child who's waiting at home. Correct. So it is hard, but at the end of the day, there is no option. No option for you. If I had another option to see, I probably would have taken, but there is no other option. আর এই জার্নিটা এতটাই কঠিন যে এখানে আমি কোনো বন্ধু বান্ধব বা কেউ এরকম নয় যে লোক আমায় হেল্প করতে চায়নি, প্রচুর লোক আমায় হেল্প করতে চেয়েছে, কিন্তু there is no way they can help me. কি করার আছে? লোক বাজার করে দিতে পারে, লোক খাবার দিয়ে যেতে পারে, কিন্তু লোক তো আমার হয়ে
ওখানে থেকে ওখানে কাজটা করতে থেকে পারবে না, হ্যাঁ মা হতে তো আর পারবে না ওই মুহূর্তে। বিকজ ওখানে তোমার অ্যালাউও করবে না, সবচেয়ে বড় কথা। কারেক্ট। তো যাই হোক, তারপরে এই ওভারঅল জার্নিটার ওখানেই এন্ড নয়, ওকে তারপরে আরেকটা এলবিও বলে একটা ভোকাল মানে ভোকাল কর্ডের পাশে চেক করার জন্য ইয়ে করে, ওখানে একটা গ্র্যানিউলেশন টিস্যুস পেয়েছিল, তো সেটা রিমুভ করতে হয়, সেটা অ্যানাস্থেসিয়া দিয়ে থিয়েটারেই হয়। সো সেটার পরে অবভিয়াসলি হি স্টার্টেড আগেন ওয়াকিং ব্যাক। তো ওটা আমরা জানতামই, বিকজ যারা রেসপিরেটরি কম্প্রোমাইজড বাচ্চা হয় তাদের যখনই কোনো রকম অ্যানাস্থেটিক্স বা কোনো রকম যেটা হিন্ড্রেন্স উইথ রেসপিরেটরি হতে পারে হয়, দে উইল অলওয়েজ ওয়াক ব্যাকওয়ার্ডস। ইট ইজ ভেরি হার্ড টু অ্যাকসেপ্ট, বিকজ তুই একটা এক্সপেক্ট করেছিস যে আমার বাচ্চা এতটা প্রোগ্রেস করে গেছে, কাউন্টিং ডেজ, বিকজ আমার বড় ছেলে এভরিডে যখন স্কুল হলিডেজে যেত, এভরিডে ও জিজ্ঞেস করতো, when will you come home Lichu, when will you come home, and we always used to say few days, a few weeks, and then that few weeks never came for him. So he is also a child, it is very hard for him to accept. তো যাই হোক, আমরা ওই সার্জারিটার পরে অবভিয়াসলি another 10 days ও ব্যাক হয়ে যায়। And then the real fight was to bring him home, because I literally fought with the entire respiratory team. মানে এখনো লিচুকে দেখা দেখে হেসে বলে, but they said you fought like anything, because আমি ওদের প্রথম দিনই বলেছিলাম যখন চিলড্রেন হসপিটালে এসেছিল যে আমার বাচ্চাকে আমি ওই সিপ্যাপ মাস্ক ওইসব পরিয়ে আই উইল নেভার টেক হিম হোম, অ্যান্ড ইট ইজ মাই চ্যালেঞ্জ অ্যান্ড গ্যারান্টি। ওরা তখন বলেছিল তুমি তো মেডিকেলও নাও, মানে হাউ ক্যান ইউ ইভেন সে দ্যাট। তাই আমি বলেছিলাম আমি যা করার করবো, বাট আমি গ্যারেন্টি দিচ্ছি এই বাচ্চাকে আমি কিছুতেই সিপ্যাপে বাড়ি নিয়ে যাবো, বিকজ হসপিটালে যতটা উইন অফ করা পসিবল সেটা বাড়ির সেট আপে যদি তুমি একবার ওভাবে নিয়ে আসো তুমি উইন অফ করতেই পারবে না, দেন আর লাইফ গেটস মোর মিজারেবল অ্যান্ড হিজ লাইফ অ্যাজ ওয়েল, বিকজ যখন একটা বাচ্চা সারাদিন সিপ্যাপ মাস্কে থাকে ওর কোনো গ্রোথ ডেভেলপমেন্ট হয় না, সো সারাদিন শুয়ে আছে, হি ক্যানট ডু এনি টাইম, হি ক্যানট ডু এনি প্লে, হি ক্যান জাস্ট ইভেও যদি জেগেও থাকে ও শুধু তাকিয়ে থাকতে পারে, হি কান্ট ডু এনিথিং, অ্যান্ড ইটস ভেরি পেইনফুল টু সি হিম লাইক দিস, বিকজ অলরেডি জেস্টেশনালি he is overcome. And ওর প্যারালাল যেসব বাচ্চারা ওর সমসাময়িক নিওনেটালে ছিল, যেসব মায়েদের সাথে আমি অনেক গল্প আলোচনা, ওই সময় একই যেটা হয় সবাই একই বোটে আছে, they all went home many months before him. So it was very hard mentally. এক এক সময় আমার মনে হতো যে this has a never ending game. This is going on, and then I started fighting with the respiratory team, and I said no. You trial, you do few studies, I'm happy for you to do. And যখন ওর এরকম মানে স্লিপ স্টাডি হয়েছে বা ওর অক্সিমেট্রিজ হয়েছে বেডসাইডসে, সেটা 8 ঘন্টা কনস্ট্যান্ট হয়, ওই 8 ঘন্টা মানে সেটা ধর রাত্রির 8টা থেকে ভোর 4টে এরকম, ওই 8 ঘন্টা আমি মনিটরের সামনেই তাকিয়ে বসে থাকতাম, এবং সেটা একবার না, ওর বোধহয় 10টা স্পাইরোমেট্রি আর এই মিলে মানে 10টা এরকম হয়েছে। ওই 10 দিন আমি ওরকম সারা রাত ওরকম জেগে এক ঠায়, মানে আমি একটা বড় কফি নিয়ে বসতাম, and I used to stare, বিকজ আমার মনে হতো যে I need to have all the data so that tomorrow morning when the specialists come I can probe them question and I can challenge them, no he didn't fall on. এটা এই নয় যে ওরা ইচ্ছা করে তোকে বাড়িতে এরকম পাঠিয়ে দেবে, they want to play safe as well, because একটা বাচ্চাকে যদি সবকিছু সাপোর্ট খুলে বাড়িতে পাঠায় and tomorrow something happens, we will blame them, you will blame them, correct. so and পাবলিক সিস্টেমে স্পেশালি চিলড্রেন হসপিটালে আসার পর যেরকম আমি পজিটিভস প্রচুর দেখেছি, সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে যখন তোর প্রাইভেট থাকে বাট তুই কোনো ফেসিলিটি পাস না। সো লিচুর জন্মের 24 ঘন্টা হওয়ার আগেই ও প্রাইভেটে ইনক্লুডেড, সো ওর এভরিথিং হ্যাজ গন থ্রু প্রাইভেট, নিওনেটাল কমপ্লিটলি উইথ প্রাইভেট, children hospital are complete everything with private, but we have never got any facility being private, nothing. So neonatale I understand it is based on কার কতটা প্রায়োরিটি দরকার বা ইত্যাদি, এন্ড আমি নিওনেটালের কাছে ফরএভার গ্রেটফুল, কারণ আমার বড় ছেলেও থেকেছে, সো আইভ সিন দ্য লেভেল অফ সার্ভিস। আচ্ছা এবার গার্গী বল, তারপরে লিচুর বাড়ি আসাটা কিভাবে শুরু হলো? যেটা বলছিলাম আর কি, মানে লিটারালি ওদের সাথে ফাইট করেছে আমি, মানে না আমার বাচ্চা সিপ্যাপে বাড়ি যাবে না, হোম সিপ্যাপ সেটআপ তোমরা যাই রাখো, উই হ্যাভ টু ট্রায়াল হিম আপ। তো ওইভাবে আমি ও প্রত্যেকটা স্টাডি ওর সাথে জেগে করে লিটারালি ওদের সাথে নেগোশিয়েট করে ফাইনালি ও বাড়ি আসে without 24 hours support. That's but correct. he needed some supplemental low flow oxygen which is very minimal when he came home, and that was only during his sleep time. Okay. So যখন বাড়ি নিয়ে আসলাম obviously that was also a hindrance, but যেটাতে ওরা পাঠাচ্ছিল তার থেকে অনেক বেটার ভাবে এসছে, ও খেলাধুলা করতে পারতো, কলেজে যেতে পারতো, সবকিছু করতে পারতো,
অ্যান্ড দেন আই থিঙ্ক ওর বাড়ি আসার মোটামুটি 6 weeks পর থেকেই ওটা উইন অফ হতে স্টার্ট হয়। It's a good news. And finally, medically, it was signed off within 2.5 months of his homecoming. Now he's off every support. How sweet of Now you. he's thriving. He's very dushtu bachcha. Oh, And obviously, it's a blessing that he has survived. And a country like Australia has proved and shown how they can care, irrespective of public, private, doesn't matter. But এইরকম পাবলিক সিস্টেমের যে ওভারঅল যে অ্যাপ্রোচটা, Outcome-টা। সেটা আমার মনে হয় যতদূর আমি একটু পড়াশুনো করেছি সাপোর্ট বেসড আমাদের আরও ডেভেলপড কান্ট্রিজগুলোর মধ্যে, আমার মনে হয় কেউ এরকম দেবে না। ও প্রাইভেট ছিল বলে ও কিছু এক্সট্রা ফেসিলিটি পায়নি, পাবলিকে গেলেও ওইটাই পেত। আরেকটা নর্মাল বাচ্চা যার কিছুই নেই কিছুই সেও নেই, সেটা সেম পেতো। টাইপের ফ্যাসিলিটি Exactly, পেতো, বিকজ exactly. দ্যাটস হাউ দে লুক আফটার লাইক। এবং পোস্ট ডিসচার্জ হি ইজ আ সেলিব্রিটি বিকজ হি হ্যাজ কেয়ারস উইচ ইউ অ্যান্ড মি ক্যান্ট ইভেন থিঙ্ক অফ অর অ্যাফোর্ড। সো হি হ্যাজ ডাইটিশিয়ান, হি হ্যাজ কাইরো, হি হ্যাজ স্পিচ, মানে এগুলো যে বিরাট ওর জন্য কিছু এখন দরকার তা নয়, বাট they review him. অবজারভেশন And plus, there are 4-5 sorts of clinic because he's a micropreemie and he's kind of a miraculous child. So he's being reviewed by them for every growth and ডেভেলপমেন্ট মাইলস্টোন গুলো হিট করছে কিনা সেগুলো ওরা মনিটরে রাখছে। এক্স্যাক্টলি। তো সেটা আছে, ওর ডায়েটিশিয়ান যেরকম মানে ওকে রিভিউ করে, স্পিচ প্যাথ রিভিউ করে, ও গিলতে পারে কিরকম, ওর ইএনটি স্ক্রিনিং, যেহেতু ওর গলায় একটা অপারেশন ছিল, ইএনটি স্ক্রিনিংস হয়। তো মোটামুটি এখন he's a celebrity at home. All our attentions are towards him, including my eldest son. He has one tooth, so we're celebrating his tooth. Yes, He's doing well. that's It's so God's good grace. to hear. যেটা আমার মনে হয় যে মানে 210 days has been really exhausting mentally, physically, emotionally, in every way. But at the end, the output is good, that he is happy. Though we have been very, very cautious after bringing him home, as you know, that we don't go to big places with him. We don't expose him much, but slowly he's getting there. So hopefully this Durga Puja, with this There will be festive season, first he gets to see the first time. তোর মা হওয়ার এই জার্নি অ্যান্ড এত কম্প্রোমাইজ, এত স্যাক্রিফাইসের পরে সত্যি তোর বুকে ম্যাঙ্গো অ্যান্ড লিচুকে দেখে হেলদি অ্যান্ড ফাইন, ইটস রিয়েলি লাইক অ্যাজ আ ফ্রেন্ড আমরা সত্যি অনেক হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা অনেকক্ষণ আগেও বলেছিলাম, আবারও বলছি যে হি ইজ আ রেজাল্ট অফ not my prayers, he's a result of everyone else's prayer. থ্যাংক ইউ গার্গী, তুই এত সেন্সিটিভ একটা স্টোরি আমাদের সাথে আজকে শেয়ার করলি। আমি জাস্ট এই প্রোগ্রামের এন্ডে তোকে একটা লাস্ট কোশ্চেন করতে চাই। তুই সবার জন্যই বল যে এই একটা এত টাফ জার্নি থেকে তুই যে বের হলি, মানে ইউ আর স্মাইলিং নাও, তোর কাছে কি মনে হয় যে হোয়াট ওয়াজ দ্য লার্নিং থিংস ফর ইউ? এত কিছুর পরে তোর মুখের যে স্মাইল দেখে আমার এটা জানতে ইচ্ছে হচ্ছে। সো আমার এই জার্নিটার থেকে যেটা আমি মেনলি শিখেছি সেটা হচ্ছে কাম হোয়াট মে দ্য সিচুয়েশন, ইউ ক্যান অনলি অ্যাকসেপ্ট ইট উইথ পজিটিভ থিঙ্কিং, ইরেসপেক্টিভ অফ হাউ নেগেটিভ দ্য সিচুয়েশন ইজ। আমি এই জার্নিতে এরকমও সিচুয়েশন গেছে যেখানে হয়তো ডাক্তার নার্সরা আমাদেরকে বলেছে ও থাকবে না, বাট আই ওয়াজ ভেরি শিওর ও থাকবে। সো দ্যাট স্ট্রেংথ, we have to build that strength. Obviously ভগবান আশীর্বাদ করে, বাট ভগবান তাকেই আশীর্বাদ করে যে আশীর্বাদটা নিতে পারে। সো আমার মনে হয়েছে যে এই মানে মা তো সবাই হই, আমরা জন্ম দিলেই মা হই, কিন্তু মাতৃত্বের এই পুরো জার্নিটা আমাকে অনেক বেশি শক্ত, অনেক বেশি ধৈর্যশীল এবং অনেক বেশি ফিয়ারলেস করেছে, যাতে আমি সব রকম সিচুয়েশন আমার বাচ্চাদেরকে ঘিরে আমি ফেস করতে পারি, এনি চ্যালেঞ্জেস উইথ আ স্মাইল, থিঙ্কিং অনলি পজিটিভ। তো আমার সবার জন্য এইটাই বার্তা যে জীবনে যাই হয়ে যাক, আমরা মেয়েরা সব পারি, আমরা নারী, আমরা সব পারি।